আলোচনা করব নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের বাংলা অঞ্চল বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ। এটা সপ্তম অভিজ্ঞতা। এর দলগত কাজ ১ নিয়ে। দলগত কাজ ১ এরকম ছিল, আমরা ৫ থেকে ৬ জনের দল গঠন করি। আমরা দলগতভাবে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে একটি অনুসন্ধান কাজ করব। প্রতি দল বাংলা অঞ্চলের যেকোনো একটি ঐতিহাসিক ঘটনা বেছে নিই। পাঠ্যপুস্তক ও বিভিন্ন উৎসের সহায়তায় ওই ঘটনা সম্পর্কিত তথ্য নিয়ে দলে আলোচনা করি। যেমন আমরা যদি নীলকর বিদ্রোহ নিয়ে দলে কাজ করার সিদ্ধান্ত নিই, তাহলে নীলকর বিদ্রোহ হওয়ার কারণ, প্রেক্ষাপট এ সম্পর্কে বিভিন্ন ইতিহাসবিদের মতামত ইত্যাদি তথ্য নিয়ে একটি পোস্টার বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করব। মূলত এই কাজটি আমরা সমাধান করার চেষ্টা করব। এই কাজটির জন্য আমরা চাঁপাইনবাবগঞ্জের ইলা মিত্র নিয়ে কথা বলবো। ইলা মিত্র এক সংগ্রামী নারীর নাম, এক বঞ্চিত মানুষের প্রতিনিধির নাম, এক মানবতাবাদী নারীর নাম, যিনি সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য স্বেচ্ছায় জীবনের সকল সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়েছেন। ভোগ করেছেন অমানসিক নির্যাতন, তবুও থেমে যায়নি তার আদর্শের লড়াই। জীবনের শেষ দিন পর্যন্ত সাধারণ মানুষের জন্য লড়ে গেছেন সংগ্রামী এই নারী। শত অত্যাচার নীরবে সহ্য করে গণতন্ত্রকামী মানুষের মুক্তির জন্য আজীবন সংগ্রাম করে মানুষকে আলোর পথ দেখিয়েছেন। যশোরের বাগুটিয়া গ্রামে আদিনিবাস হলেও চাঁপাইনবাবগঞ্জের ইতিহাসে জড়িয়ে রয়েছে তার নাম। কলকাতা থেকে লেখাপড়া শেষ করে তিনি ১৯৪৫ খ্রিস্টাব্দে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে আসেন রমেন মিত্রের বধূ হিসেবে। ১৯৪৭ থেকে ৫০ খ্রিস্টাব্দে নাচলে অনুষ্ঠিত তেভাগা আন্দোলনে তিনি নেতৃত্ব দেন। এজন্য আজও তার কথা মনে রেখেছে এখানকার আবাল বৃদ্ধ বনিতা। ১৯৪৫ সালে ব্রিটিশ শাসনের শেষ দিকে ইলা মিত্র ছিলেন চাঁপাইনবাবগঞ্জে শ্বশুরবাড়িতে। স্বামী রমেন্দ্র মিত্র এবং তার বন্ধু আলতাফ মিয়া মিলে শুরু করেন একটি বিদ্যালয়। জমিদার বাড়ির অদূরে কৃষ্ণ গোবিন্দপুর স্কুলে তিনি শিক্ষকতা শুরু করেন। ৩ জন ছাত্র নিয়ে নিরক্ষরতা দূরীকরণ কাজ শুরু করলেও ১ বছর পর স্কুলের ছাত্র সংখ্যা দাঁড়ায় ৫৫ জনে। এই স্কুলকে কেন্দ্র করেই তার সংগ্রামী জীবন শুরু হয়। সবার জন্য শিক্ষা কার্যক্রম শুরু করেন তিনি, এবং এ সময় তিনি মিশে যান কৃষক মজুরদের সঙ্গে। তখন থেকে ওই এলাকার মানুষ ইলাকে রানীমা বলে সম্বোধন করতে থাকে। জমিদার বাড়ির গৃহবধূ হয়েও ইলা স্বামীর সহায়তায় খুব দ্রুত হয়ে ওঠেন স্থানীয় কৃষক সম্প্রদায়ের নেত্রী। স্বামী রবীন্দ্র মিত্র ছিলেন একজন মুক্ত মনের স্বাধীনচেতা মানুষ। প্লট কমিশন রিপোর্ট বাস্তবায়ন এবং কৃষকদের জমি ভাগাভাগির বিষয় দুটি নিয়ে পুরো দেশ তখন সরকার বিরোধী আন্দোলনে উত্তাল। নাচলের কৃষকরাই ছিল আন্দোলনের পুরোভাগে। এই আন্দোলনের সামনের সারিতে ছিল সাঁওতালরা। এই আন্দোলনে আজ ইতিহাসের নাচল বিদ্রোহ, তেভাগা আন্দোলন বা নাচলের কৃষক আন্দোলন ইত্যাদি নামে পরিচিত। ১৯৪৬ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত এই আন্দোলনের নেতৃত্ব দেন ইলা মিত্র। ১৯৪৬ সালে ইলা মিত্র তার দলের সকলকে নিয়ে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা প্রতিহত করার জন্য আন্দোলন করেন। ১৯৫০ সালের ৫ জানুয়ারি পুলিশ এবং কৃষকদের মধ্যে সংঘর্ষ হয়। এরই জের ধরে তৎকালীন পাকিস্তান সরকার ২ দিন পর নাচলে প্রায় ২,০০০ সেনা প্রেরণ করে শান্তি প্রতিষ্ঠার জন্য। কিন্তু সেনারা ওই এলাকায় ব্যাপক মারপিট করে এবং গুলি করে শতাধিক ব্যক্তিকে হত্যা করে এবং জ্বালিয়ে দেয় ১২টি গ্রামের কয়েকশো বাড়িঘর। এদের বেশিরভাগই ছিল সাঁওতাল অধিবাসী। পাকিস্তানি সৈন্য এবং পুলিশের অত্যাচারে প্রতিটি পরিবারের সকল সদস্য এলাকা ছেড়ে পালিয়ে যায়। ইলা মিত্র সাঁওতালদের পোশাক পরে পালিয়ে যায়। পোশাক পরিবর্তন করলে ভাষাগত কারণে পুলিশের গোয়েন্দা ইলা মিত্রকে তার ১০০ অনুসারী সহ গ্রেপ্তার করেন রহনপুর থেকে। নাচল থানায় তার উপর চলে পুলিশি অমানসিক নির্যাতন। প্রথম ধাপে টানা ৪ দিন চলে এই নির্যাতন। প্রচণ্ড জ্বর এবং রক্তাক্ত অবস্থায় তাকে নেওয়া হয় চাঁপাইনবাবগঞ্জের হাসপাতালে। ওই মাসে ২১ তারিখে দেশদ্রোহিতার অভিযোগ এনে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। আর সেখানেই শুরু হয় নির্যাতনের দ্বিতীয় ধাপ।
এরপর ইলা মিত্রকে পাঠানো হয় ঢাকার কেন্দ্রীয় কারাগারে। সেখানে নির্যাতনের তৃতীয় ধাপ চলে। মুমূর্ষু অবস্থায় ইলা মিত্রকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থা গুরুতর দেখে 1954 সালের 5 এপ্রিল তৎকালীন যুক্তফ্রন্ট সরকারের 5 সদস্যের একটি কমিটি ইলা মিত্রের অবস্থা পর্যবেক্ষণ করে একটি প্রতিবেদন দাখিল করে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সহ আরও কয়েকজন নেতা প্রতিবেদনটি লেখেন। কোনো ধরনের শর্ত ছাড়া যদি ইলাকে মুক্তি দেওয়া না হয় তাহলে আর তাকে প্রাণে বাঁচানো যাবে না। ইলা মিত্রকে দেখতে তখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শত শত ছাত্রছাত্রী, রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক সহ সুশীল সমাজের লোকজন ছুটে যায়। শেষ পর্যন্ত সরকার তাকে প্যারোলে মুক্তি দিয়ে কলিকাতা যাওয়ার অনুমতি দেয়। এরপর তিনি আর ফিরে আসেননি। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি সক্রিয় সহযোগিতা করেন। রাজনীতির পাশাপাশি সাহিত্য চর্চায়ও ছিল তার বিশদ ব্যক্তি। হিরোশিমার মেয়ে গ্রন্থ অনুবাদের জন্য তিনি সোভিয়েত নেহেরু পুরস্কার পান। ব্রিটিশ শাসনবিরোধী দীর্ঘ সংগ্রামী আন্দোলনের সফল নেতৃত্বের দেওয়ার জন্য কেন্দ্রীয় ভারত সরকার তাকে তাম্রপাত্র অ্যাওয়ার্ড প্রদান করে। পশ্চিমবঙ্গ জুনিয়র অ্যাথলেটিক প্রতিযোগিতায় 3 বারের চ্যাম্পিয়ন ইলা মিত্র ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য পুরস্কৃত হন। 77 বছর বয়সে 2002 সালের 13 অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। মনে রাখবেন, এটি একটি নমুনা সমাধান। এর পক্ষে বা বিপক্ষে আপনার মতামত থাকতেই পারে। আশা করি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।